রাশিয়া দখলকৃত ভূমির সম্পূর্ণ অংশ ইউক্রেন পাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এই কথা জানান তিনি। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে বাইডেন প্রশাসন বোকার মতো অর্থ বরাদ্দ করেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয়ে এমন আর কোনো উদ্যোগে রাজি হবেন না। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির সাহসী জনগণকে নেতৃত্ব দিতে পারছেন না বলেও দাবি করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনা বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই রুশ প্রেসিডেন্টের সাথে সম্ভাব্য বৈঠকের কথা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, সৌদি আরবে পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি। We ultimately expect to meet. In fact, we expect that he'll come here and I'll go there, and we're going to meet also probably in Saudi Arabia. The first time we'll meet in Saudi Arabia, see if we can get something done. ইউক্রেনের যুদ্ধবন্ধের বিকল্প নেই উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ইউক্রেনে যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে ইউক্রেনের জনসাধারণ ভয়ানক বিপদে পড়েছে জানিয়ে তিনি বলেন, দেশটির প্রেসিডেন্ট সাহসী জনগণকে নেতৃত্ব দিতে পারছেন না। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে বাইডেন প্রশাসন বোকার মতো অর্থ সহায়তা করেছে জানিয়ে ট্রাম্প বলেন, কোনো শর্ত ছাড়াই ইউক্রেন আমেরিকার কাছ থেকে $350 বিলিয়ন নিয়ে গেছে। অন্যদিকে ইউক্রেনকে সহায়তার নামে ঋণের মাধ্যমে ইউরোপ $100 বিলিয়ন বিনিয়োগ করেছে। সম্পদশালী ইউক্রেনকে আমেরিকার স্বার্থ বুঝতে হবে বলেও জানান তিনি। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের জনগণকে কিছু ভূমির মালিকানা হারাতে হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনের জনগণ কিছু ভূমির মালিকানা ফেরত পেতে পারে। ইউক্রেনে আমেরিকার শর্তহীন বরাদ্দের কারণে সমর্থন তুলে নিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইউক্রেনের পক্ষে সমর্থন অব্যাহত রাখবেন, তবে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো উদ্যোগে রাজি নন বলেও জানান তিনি। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর পদে টুলসি গ্যাবার্ডকে মনোনয়ন দিয়েছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। গ্যাবার্ডের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, এনআইএ এর ডিরেক্টর হিসেবে টুলসিকে মনোনয়ন দেয়া সবচেয়ে সহজ ছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পুতিনের সঙ্গে 1.5 ঘণ্টাব্যাপী ফোন আলাপের পর তিনি জানান, দ্রুতই একটি সমাধানে পৌঁছানোর জন্য একে অন্যের দেশ সফরের বিষয়েও একমত হয়েছেন তারা। ট্রাম্প আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে তার ইতিবাচক আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, আগামী শুক্রবার মিউনিখে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে আলোচনা শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন তিনি ইউক্রেনে যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটাবেন। গত রবিবার সুপার বোলে যোগ দিতে নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে তা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এর 4 দিনের মাথায় বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ইতিবাচক আলোচনা হয়েছে তার। দুজনেই ইউক্রেনের যুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু বন্ধ করতে চান। ট্রাম্প লিখেন, দীর্ঘ ফোনালাপে তার নির্বাচনী প্রচারণার শক্তিশালী স্লোগান কমন সেন্স শব্দদ্বয় ব্যবহার করেছেন, যা তারা দুজনেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন। প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের সমাপ্তি টানতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন পুতিন। একে অন্যের দেশে সফর করা সহ নিজেদের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে দ্রুত আলোচনা শুরুর জন্য একমত হয়েছেন তারা। আরেক পোস্টে ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার ফোনালাপ হয়েছে। তিনিও পুতিনের মতো শান্তি চান। পরে দুই প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। লেভিট জানান, আগামী শুক্রবার জার্মানির মিউনিখে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিরতরে শেষ করতে একটি শান্তি চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প প্রশাসন। ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সাথে ট্রাম্পের কথোপকথন প্রায় 1.5 ঘণ্টা স্থায়ী ছিল। অন্যদিকে জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, ট্রাম্প এবং জেলেনস্কি প্রায় 1 ঘণ্টা কথা বলেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় ফোনালাপের বিষয়ে কথা বলেন জেলেনস্কি। এনবিসি নিউজের অনুসন্ধানী সাংবাদিক ড্যান ডেলুজ বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প কোনো হুমকি বা সতর্কতা দেননি। এটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মাইকেল এলেন বলেন, তিনি আগে থেকেই আশঙ্কা করছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে চাপ দিতে পারেন ট্রাম্প। এলেনের মতে এর মাধ্যমে রাশিয়াই জয়ী হতে যাচ্ছে। রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন স্কুল শিক্ষক মার্ক ফোগল।
মঙ্গলবার হোয়াইট হাউসে ফোগলকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2021 সালে রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিমানবন্দরে অল্প পরিমাণ গাঁজাসহ ধরা পড়েন মার্ক ফোগেল। এরপর থেকেই দেশটিতে মাদক পাচারের দায়ে 14 বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। অবশেষে আমেরিকায় বন্দী এক রুশ নাগরিকের মুক্তির বিনিময়ে ফোগলকে মুক্তি দেয় রাশিয়া। দীর্ঘ 3.5 বছর ধরে রাশিয়ার কারাগারে বন্দী থাকার পর মুক্তি পেলেন সাবেক কূটনীতিক ও পেনসিলভেনিয়ার স্কুল শিক্ষক মার্ক ফোগল। দেশে ফেরার পর মঙ্গলবার তাকে ওয়াশিংটনে নিয়ে যাওয়া হয়। এরপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নিজের মুক্তি উদযাপন করেন ফোগল। এ সময় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে হিরো হিসেবে আখ্যায়িত করেন ফোগল। তাকে মুক্তি দেওয়ার জন্য প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এর আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ মঙ্গলবার অঘোষিত সফরে মস্কোয় গেলে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয় ফোগলকে। ফোগলের মুক্তির পর তার মুক্তির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার মা। গত কয়েক বছর ধরে নিজের ছেলের মুক্তির জন্য লড়াই করে আসছিলেন ফোগলের মা। এদিকে ফোগলকে মুক্তি দেওয়ার পর এক বিবৃতিতে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আমেরিকার কারাগার থেকে একজন রুশ নাগরিককে মুক্তি দেওয়ার শর্তে ফোগলকে মুক্তি দেওয়া হয়েছে। তবে মুক্তিপ্রাপ্ত রুশ নাগরিক রাশিয়ার মাটিতে ফিরে না আসা পর্যন্ত তার নাম প্রকাশ করা হবে না বলে জানান তিনি। তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল এবং এই যোগাযোগের ফলাফল ছিল ফোগলের মুক্তি। পাশাপাশি একজন রুশ নাগরিক যিনি বর্তমানে আমেরিকার একটি কারাগারে আছেন, আগামী কয়েকদিনের মধ্যে তাকে রাশিয়ায় ফেরত পাঠাবে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্পের প্রশাসনের সাথে রাশিয়ার এই প্রথম কোনো চুক্তি হলো। এদিন রাশিয়ার প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 3 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। স্কুল শিক্ষক মার্ক ফোগেলের মুক্তির পরদিন বেলারুশ কারাগার থেকে মুক্তি পেলেন এক আমেরিকান সহ 3 বন্দী। হোয়াইট হাউস জানিয়েছে বাকি 2 জন বেলারুশের নাগরিক, যাদের মধ্যে একজন সাংবাদিক। তবে মুক্তি পাওয়া আমেরিকানদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে তার জন্য কোনো বন্দি বিনিময় করেনি ট্রাম্প প্রশাসন। রাশিয়ার পর এবার বেলারুশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমেরিকার এক নাগরিক। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের হোস্টেস অ্যাফেয়ার্স বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার। একই সঙ্গে মুক্তি পেয়েছেন রেডিও লিবার্টির সাংবাদিক অ্যান্দ্রে কুজনেচিক সহ বেলারুশের 2 নাগরিকও। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে মুক্তি পাওয়া আমেরিকান নাগরিকের জন্য কোনো বন্দি বিনিময় করেনি ট্রাম্প প্রশাসন। তবে মুক্তি পাওয়া নাগরিকের নাম প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করলেও এটিকে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। Out of respect for the privacy of these individuals, their request, we have no further details to announce on their identities, but we can confirm that one American was released today, and it's a remarkable victory on the heels of Mark Fogel returning to America last night. মুক্তি পাওয়া সাংবাদিক অ্যান্দ্রে কুজনেচিক 3 বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন। তার মুক্তির খবরের প্রতিক্রিয়ায় রেডিও লিবার্টির সিইও স্টিফেন ক্যাপাস এক বিবৃতিতে জানিয়েছেন, এটি অ্যান্দ্রে, তার স্ত্রী আলিশা এবং তাদের 2 সন্তানের জন্য আনন্দের দিন। 3 বছর পর পরিবারের সবাই আবারও মিলিত হতে চলেছে। এমন মুহূর্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। কুজনেচিককে 2021 সালে দাঙ্গার অভিযোগে 10 দিনের কারাদণ্ড দেয় বেলারুশের আদালত। তবে 2022 সালে চরমপন্থী দল গঠনের অভিযোগে তাকে 6 বছরের কারাদণ্ড দেয়া হয়। সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ মনে করেন, ইউক্রেনকে নেটোভুক্ত করা বাস্তবসম্মত কোনো পদক্ষেপ হবে না, বরং ইউরোপিয়ান সামরিক বাহিনীর সদস্যদের সেখানে শান্তিরক্ষী হিসেবে পাঠানো যেতে পারে। তবে হেগসেথের এই মন্তব্যের সাথে একমত নয় নেটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা মনে করেন, ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ইউক্রেনকে সেখানে রেখেই নিতে হবে। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইউক্রেনকে নেটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি মোটেও বাস্তবসম্মত নয়। বুধবার ব্রাসেলসে নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে এমন মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। হেগসেথ মনে করেন, এর পরিবর্তে ইউরোপ ও এর বাইরের মিত্র দেশগুলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখলে তা আরো বেশি বাস্তবসম্মত ও কার্যকর হবে। তিনি মনে করেন, চাইলেই শান্তিরক্ষী বাহিনী হিসেবে ইউক্রেনে ইউরোপিয়ান সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা যেতে পারে।
ফ্রান্সের প্যারিসে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। We have always underlined that it's about the territory and the sovereign integrity of Ukraine. পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাউল সিকোরস্কি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য ট্রান্স আটলান্টিক দেশগুলোর নিবিড় সম্পর্কের কোনো বিকল্প নেই, তবে ইউরোপিয়ান দেশগুলোর নিজেদের ও মিত্রদের নিরাপত্তার বিষয়ে আরো জোর দেওয়া উচিত। There is no better guarantee for the security of our continent than close transatlantic cooperations. But Europe should do more and more for its own defense. স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলভারেজ বলেন, ইউক্রেনকে ছাড়া তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি আরো বলেন, কোনোভাবেই রাশিয়ার আগ্রাসন চলতে দেওয়া যায় না, এটি ইউএন চার্টারের পরিপন্থী। We cannot allow a war of aggression to be successful. This is not the jungle. ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেন, তারা মূলত নিরাপত্তার দিকে নজর দেওয়ার পাশাপাশি রাশিয়াকে কিভাবে আরো কার্যকর জবাব দেওয়া যায় সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছেন। Of course we will focus on security guarantees and of course we will focus on the issues how to raise the price for the Russia. এদিকে ব্রাসেলসের নেটো সদর দপ্তরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জন হিলি সাংবাদিকদের বলেন, ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ ইউডিসিজি কিভকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। Making a clear commitment of allies across the world to continue stepping up the support we give to Ukraine in their fight for freedom. তিনি আরো বলেন, বিশ্ব নিরাপত্তার জন্য ইউক্রেনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলেই ইউডিসিজি গড়ে উঠেছে। And Ukraine's security matters to global security. That's why the UDCG is an international coalition. ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইউক্রেনের মিত্র দেশগুলো চায় রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ হোক, তবে যতদিন সংঘাত চলবে ততদিন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখতে মিত্ররা বদ্ধপরিকর। সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে কোনো বাস্তবিক ফলাফল বয়ে আনবে না, এমনটাই মনে করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। তার মতে, কিয়েভকে রাশিয়ার কাছ থেকে সব ভূখণ্ড পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়ে শান্তি আলোচনার প্রস্তুতি নেওয়া উচিত। বুধবার ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি। এছাড়া ইউক্রেন নিয়ে জার্মানির ডিফেন্সে মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন পিট হেগসেথ। 2014 সালে ইউক্রেনের অধীনে থাকা ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইউক্রেনের ক্রাইমিয়া দখলের মাধ্যমে 2014 সালের আগের সীমানা পুনরুদ্ধারের লক্ষ্যকে অবাস্তব হিসেবে উল্লেখ করেন। Recognizing that returning to Ukraine's pre-2014 borders is an unrealistic objective. ইউক্রেনের মিত্র হিসেবে পরিচিত 40টি দেশের সাথে হেগসেথ বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেন, এই অবাস্তব লক্ষ্যের পেছনে ছুটলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে এবং এতে আরো দুর্ভোগের সৃষ্টি হবে। তিনি আরো বলেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবসম্মত মূল্যায়নের মাধ্যমেই কেবল টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। The United States does not believe that NATO membership for Ukraine is a realistic outcome of a negotiated settlement. রাশিয়ার যুদ্ধবন্ধের অংশ হিসেবে কিয়েভের নেটো সদস্যপদ পাওয়ার দাবিকে ট্রাম্প প্রশাসন অযৌক্তিক মনে করছে বলেও জানান হেগসেথ। পাশাপাশি নেটোর সুরক্ষা নীতির আওতায় ইউক্রেনে আমেরিকান সেনা মোতায়েন করা হবে না বলেও জানান ডিফেন্স চিফ। As part of any security guarantee, there will not be US troops deployed to Ukraine. এই বিবৃতির মাধ্যমে প্রায় 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন হেগসেথ। এদিকে নেটো সম্মেলনের ফাঁকে জার্মানির ডিফেন্স মিনিস্টার বরিস পিস্টোরিয়াসের সাথে বৈঠক করেছেন হেগসেথ। পিস্টোরিয়াস হেগসেথের সাথে বৈঠকে বন্ধুত্বপূর্ণ এবং খোলামেলা আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়া চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর বলেও মনে করেন পিস্টোরিয়াস। আমি আমার সহকর্মী পিট হেগসেথের সাথে বিভিন্ন বিষয় নিয়ে 40 মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেছি। আমরা আমাদের ঘনিষ্ঠ, নির্ভরযোগ্য ট্রান্স আটলান্টিক বন্ধুত্ব এবং অংশীদারিত্ব বজায় রাখতে চাই। আমরা নেটো ও ইউক্রেন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, কারণ আমরা উভয়ই জানি ভয়াবহ যুদ্ধে ইউক্রেনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর। সব মিলিয়ে একটি খুব বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা আলোচনা ছিল। নেটোভুক্ত দেশগুলোর ডিফেন্স মিনিস্টারদের আগে সংবাদ সম্মেলন করেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট। এ সময় তিনি বলেন, ইউক্রেনের সহায়তা ভার আমেরিকা এবং তার ইউরোপিয়ান মিত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত। It also takes a big step in the direction of what President Trump has called for. I agree with him that we must equalize security assistance to Ukraine.
গ্রিসের পার্লামেন্ট বুধবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে সাবেক স্পিকার কনস্টান্টিনোস তাজৌলাসকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের গুরুত্বপূর্ণ মিত্র তাজৌলাস 300 আসনের পার্লামেন্টে 160 জন আইন প্রণেতার সমর্থন পেয়ে ক্যাটেরিনা সাকেলারোপৌলোর স্থলাভিষিক্ত হন। আগামী মার্চে শেষ হচ্ছে সাকেলারোপৌলোর মেয়াদ। এদিকে তাজৌলাসকে মনোনীত করার সিদ্ধান্তে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন দেশটির জনগণ। গ্রিসের পার্লামেন্ট বুধবার রক্ষণশীল সরকারের মনোনীত প্রার্থী কনস্টান্টিনোস তাসৌলাসকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। 66 বছর বয়সী তাসৌলাস পেশায় একজন আইনজীবী। তিনি গ্রিসের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দেশটির সংস্কৃতি মন্ত্রী এবং উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাসৌলাস 300 আসনের পার্লামেন্টে 160 জন আইন প্রণেতার সমর্থন পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপৌলোর স্থলাভিষিক্ত হন। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাটেরিনার 5 বছর মেয়াদ আগামী মার্চে শেষ হবে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ভবিষ্যৎ অগ্রগতিতে তাসৌলাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসৌলাস। আগামী 13 মার্চ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এদিকে তাসৌলাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। 2023 সালের ফেব্রুয়ারিতে গ্রিসের লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের সাথে শিক্ষার্থীদের বহনকারী অপর একটি ট্রেনের সংঘর্ষে 57 জন নিহত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, পার্লামেন্টের স্পিকার হিসেবে তাসৌলাসের তত্ত্বাবধানে গ্রিসের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা তদন্তে ব্যর্থ হয়েছেন আইন প্রণেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা তাসৌলাসের মনোনয়নকে মিৎসোটাকিসের ক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষণ হিসেবে দেখছেন। জনজরিপ অনুসারে মিৎসোটাকিসের রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কম থাকলেও তারা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। চায়না নিজেদের অভ্যন্তরীণ ভ্রমণ নীতি সহজ করার পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণের জন্য আরও বেশি সংখ্যক দেশকে ফ্রি ভিসা সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে। বুধবার বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন একথা জানিয়েছেন। এছাড়া চায়নার নেওয়া বিভিন্ন নীতি এবং কৌশলের ফলাফল ইতোমধ্যে দেশটি পেতে শুরু করেছে বলেও দাবি করেন মুখপাত্র। বিশ্বের অন্যতম রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত চায়না বিদেশি পর্যটক আকর্ষণে তাদের অভ্যন্তরীণ ভ্রমণ নীতি সহজ করার পাশাপাশি আরো বেশি দেশের জন্য ফ্রি ভিসা সুবিধা দিতে যাচ্ছে। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত এক সংবাদ সম্মেলনে জানান, উন্মুক্ত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্যই নেওয়া হচ্ছে এসব নীতি। বিদেশিদের চায়না ভ্রমণ সহজতর করার জন্য দেশটির সামনের দিনগুলোতে কি ধরনের পদক্ষেপ নেবে সে সম্পর্কেও ধারণা দেন জিয়াকুন। সামনের দিনগুলোতে চায়না অভ্যন্তরীণ ভ্রমণ নীতি আরো সুবিধাজনক করার পাশাপাশি আরো দেশকে ভিসা মুক্ত তালিকায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই পদক্ষেপগুলো বিদেশি বন্ধুদের কাছে চায়নাকে একটি বিশ্বাসযোগ্য বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবে। এছাড়া বিদেশি পর্যটক আকর্ষণ করতে চায়না ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তা নিয়েও কথা বলেন মুখপাত্র জিয়াকুন। চায়নায় ভ্রমণ সহজতর করার জন্য আমরা 110টিরও বেশি পদক্ষেপ নিয়েছি। এছাড়া 38টি দেশের জন্য ভিসামুক্ত নীতি এবং 240 ঘন্টার ভিসামুক্ত ট্রানজিট সহ সবশেষ নীতিগুলো উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে চায়নার দৃঢ় প্রতিশ্রুতিগুলো সামনে নিয়ে এসেছে। এর আগে গত সোমবার আসিয়ান রাষ্ট্রগুলোর জন্য ভিসা নীতি শিথিল করে চায়না। নতুন এই নীতিতে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে যারা ভ্রমণ করবেন তারা 6 দিনের ভিসা ফ্রি সুবিধা নিয়ে চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউয়ান প্রভিন্সের জনপ্রিয় পর্যটন গন্তব্য জিওয়াং বান্না ভ্রমণের অনুমতি পাবেন। সম্প্রতি ভিসা নীতি শিথিলের কারণে বিদেশি ভ্রমণকারীদের বাকেট লিস্টে যুক্ত হচ্ছে চায়নার বিভিন্ন ভ্রমণ গন্তব্য। চায়নার দেয়া তথ্য অনুযায়ী এবছরের লুনার নিউ ইয়ারে 175টি দেশের 3.43 মিলিয়ন পর্যটক চায়নায় ঘুরতে এসেছে, যা আগের বছরের চেয়ে 6.2% বেশি। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন জানান, চায়নার জনগণ বিদেশিদের স্থানীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে। চায়নায় লোকজ রীতিনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়ার বিষয়টি এই বছরের স্প্রিং ফেস্টে বেশ প্রচলিত হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। উৎসবে চাইনিজরা বিদেশি অতিথিদের উষ্ণ আতিথেয়তার সাথে স্বাগত জানিয়েছে।
安全的中国。 জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে বিদেশি পর্যটকদের মোবাইলে পেমেন্ট সহ নানা সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান জিয়াকুন, যার মধ্যে রয়েছে সুবিধাজনক ভাষায় যোগাযোগের ব্যবস্থা, খাবার, উন্নত আবাসনের মতো নানা সেবা। এর ফলে আন্তর্জাতিক পর্যটকদের লেনদেনের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি। 对38个国家 সবশেষ তথ্য অনুযায়ী এই স্প্রিং ফেস্টের সময় চায়না ইউনিয়ন পে এবং নেটস ইউনিয়ন ক্লিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের লেনদেনের সংখ্যা বছরে 124.54% বৃদ্ধি পেয়েছে, যার অর্থমূল্যে বেড়েছে 90.49%। 中国将持续优化 নতুন এই ভিসামুক্ত নীতিসহ নানান সুবিধা আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে চায়নার জন্য একটি বড় সুযোগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি শুধু দেশটির পর্যটন শিল্পকেই চাঙ্গা করবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে চায়নার অবস্থানকে আরো দৃঢ় করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।